ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফুড এসআই বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, এসএসসি জিডি বলো, সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করার আগে দুই একটা কথা তোমাদের সঙ্গে শুরু করে নিই। 5ই মার্চ থেকে আমরা অঙ্কের ম্যাথ জিরো টু হিরো বলে একটা লেভেল চেঞ্জার কোর্স চালু করছি। এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম। আশা করি এরকম কোর্স তোমরা কখনোই করোনি। একদম ভিন্ন, একদম ইউনিক পদ্ধতিতে এই কোর্স চালু করা হচ্ছে। এখানে যে কোনো স্টুডেন্টকে একদম লেভেল চেঞ্জ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। ওকে, এই 5ই মার্চ থেকে সম্পূর্ণ ভিন্ন, ইউনিক এবং লেভেল চেঞ্জার এই কোর্সের প্রথম 5টা ক্লাস সম্পূর্ণ ফ্রি। তাই তোমরা এই কোর্সে জয়েন করবে না করবে পরের কথা, অন্তত এই 5টা ক্লাস ফ্রিতে করে নাও। এই 5টা ক্লাস ফ্রিতে করলেই তোমরা বুঝতে পারবে এই কোর্স কেন ইউনিক, হ্যাঁ, কেন সম্পূর্ণ ভিন্ন, আর কেনই বা এটা লেভেল চেঞ্জার। ওকে, আর সবচেয়ে বড় কথা, এখানে অঙ্ক শেখানো হবে। ওকে, এখানে অঙ্ক করানো হবে না, শুধু সিলেবাস কমপ্লিট করে গেলাম এরকম না। এখানে হাতে ধরে অঙ্ক শেখানো হবে এবং যে কোনো স্টুডেন্টকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। 100% ইউনিক, একদম সম্পূর্ণ ভিন্ন। ফ্রি ক্লাসগুলো অন্তত করে নাও। ফ্রি ক্লাসগুলো করার জন্য তোমরা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ক্লাসের লিঙ্ক শেয়ার করা হবে। 5ই মার্চ থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন, একদম লেভেল চেঞ্জার। ধরে ধরে শেখানো হবে বস। গোল্ডেন অপরচুনিটি মিস করো না। 5টা ক্লাস ফ্রি। ফ্রিতে ক্লাসগুলো আগে করো। 5টা ক্লাস করলেই বুঝতে পারবে যে এই কোর্সে এমন কি আছে, যে এমন কি ভিন্ন অন্য কোর্সের থেকে। ওকে, তো গোল্ডেন অপরচুনিটি মিস করো না। ফ্রি ক্লাসগুলো তো করো। পরে কোর্সে জয়েন হবে না হবে পরের কথা, অন্তত ফ্রি ক্লাসগুলো করলেই বুঝতে পারবে এখানে এখানে এতটা আলাদা, এতটা ধরে ধরে শেখানো হবে বস। ওকে, চলো তাহলে মিস করো না, এক্ষুনি জয়েন হয়ে যাও। এবার আসো প্রথম অঙ্ক আজকে। হ্যাঁ, এখানে দেখো কি বলছে। একটি পরীক্ষা 48টি প্রশ্ন আছে। দেখো, এটা আমরা এলিগেশন দিয়ে করবো। হ্যাঁ, একটি পরীক্ষা 48টি প্রশ্ন আছে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/2 নম্বর বাদ যায়, মানে কাটা যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর করে 21 নম্বর পেল। হ্যাঁ, তাহলে টোটাল প্রশ্ন কয়টি বলো দেখি? 48টি। তার মধ্যে সে কিছু ঠিক করেছে আর কিছু প্রশ্ন ভুল করেছে। এগুলো বীজগণিত দিয়েও করা যায়, এলিগেশন দিয়েও করা যায়। বীজগণিত আমরা করছি না, এলিগেশন দিয়ে করি। হ্যাঁ, 48টা প্রশ্নের মধ্যে কিছু সঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে, দুটো মিলে কত পেল? 21। তাহলে সে টোটাল কত পেল? 21। আর এটা এলিগেশন করতে গেলে আমরা কি টেকনিক ইউজ করব? মন দিয়ে শুনুন। এলিগেশন একটা শর্টকাট টেকনিক। এটার মানে কি? কিছু ঠিক করবে, কিছু ভুল করবে, দুটো মিলে কত পেল বলে দেখি? 21। আর এই ঠিকের নিচে কি লিখবো আর ভুলের নিচে কি লিখবো? ঠিকের নিচে কি লিখবো বলো দেখি? যদি সবগুলো প্রশ্ন ঠিক হতো তাহলে সে কত নম্বর পেত? অনেকে বলবে স্যার সব তো ঠিক হয়নি একদম। যদি সবগুলো ঠিক হয়, ঠিক, তাহলে কত নম্বর পেত? যদি ঠিক হয়, যদি, তাহলে বলবে সবগুলো যদি ঠিক হয় একটার জন্য 2 নম্বর দেওয়া হয়। তাহলে 48টাই যদি ঠিক হয় তাহলে কত নম্বর পাবে? 48 গুণন 2, 48 দুগুণে 96। আর ভুলের নিচে কি লিখবো? যদি সবগুলো মানে 48টা প্রশ্নের মধ্যে যদি 48টাই ভুল হয় তাহলে কত নম্বর কাটা যাবে? তোমরা বলবে আচ্ছা, একটা ভুলের জন্য হাফ নাম্বার কাটা যায়। তাহলে 48টা ভুলের জন্য কত কাটা যাবে? 48 গুণন হাফ। 2 দিয়ে 48 কে কাটো, 24 দুগুণে 48। তাহলে 24 নম্বর কাটা যাবে। কাটা যাবে না, তার মানে মাইনাস। তাই না? ভুল হলে তোমরা জানো, গভর্নমেন্ট জবে তোমরা পরীক্ষা দিবে প্রত্যেকে, তোমরা জানো ভুল হলে কি হয়? নরমালি নেগেটিভ থাকে। ওকে, তাহলে যদি সবগুলোই সঠিক হতো, যদি সঠিক হতো তাহলে 96 নম্বর পেত। আবার যদি সবগুলোই ভুল হয় তাহলে সে -24 পাবে, মানে 24 নম্বর কাটা যাবে। আর মাঝখানে লিখবো সে আল্টিমেট, সে কিছু ঠিক করে কিছু ভুল করে, দুটো মিলে কত পেল? 21। ওকে, সবগুলো ঠিক হলে 96, সবগুলো ভুল হলে -24, আর অ্যাকচুয়ালি কত পেল সেটা মাস। এবার এলিগেশন কিভাবে? এই দুটো ডিফারেন্স এখানে। তাহলে এই দুটো ডিফারেন্স কত হবে? দুইটা বিপরীত চিহ্ন, এটা নাই মানে প্লাস, এটা মাইনাস। দুইটা বিপরীত হলে নরমালি ডিফারেন্স মানে কি? বিয়োগ, কিন্তু বিপরীত হলে যোগ করতে হয়। তো যোগ করলে কত হবে? 4 কে 5, 2 2 4। আর এই দুটোর ডিফারেন্স কত? এখানে তো দুইটাই প্লাস, তাহলে বিয়োগ হবে। 6 থেকে 1 গেলে 5, 9 থেকে 2 গেলে 7। বুঝা গেল? তাহলে এই দুটোর ডিফারেন্স কত? দুইটা বিপরীত চিহ্ন, তাহলে যোগ হবে, আর এখানে দুইটা সেম চিহ্ন বিয়োগ। কাটো তো। 15 দিয়ে কাটো, 3 15 45, 5 15 75। তার মানে সে 3 ভাগ ঠিক করেছে, ভুলই বেশি করেছে। 5 ভাগ প্রশ্নের উত্তরে সে কি করেছে বলো দেখি? ভুল করেছে। তাহলে টোটাল সে কতগুলি প্রশ্নের উত্তর করেছে? 3 ভাগ ঠিক, 5 ভাগ সঠিক। তাহলে সে টোটাল প্রশ্নের সংখ্যা কত? 3 যোগ 5, তার মানে কত? 8 ভাগ। ঠিক আর ভুল যোগ করলেই তো মোট প্রশ্নের সংখ্যা পাওয়া যাবে।
ঠিক করেছে 3 ভাগ, ভুল করেছে 5 ভাগ, তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা কত বলো দেখি বস? 8 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল প্রশ্নের সংখ্যা কত বলছে? 48। তাহলে বস 8 এর ভ্যালু তো 48। ঠিক প্রশ্নের সংখ্যা 3 ভাগ, ভুল প্রশ্নের সংখ্যা 5 ভাগ, টোটাল কত? 8 ভাগ। তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা 8 ভাগ, প্রশ্নে বলছে টোটাল প্রশ্নের সংখ্যা 48। তাহলে বস 8 এর ভ্যালু তো 48। কত দিয়ে গুণ করলে আসে? 6 দিয়ে। এবার বলছে তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? তো ভুল উত্তর করে 5 ভাগ, 5 এর ভ্যালু কত? 8 এর ভ্যালু যদি 48 হয় তাহলে 5 এর ভ্যালু এটারও 6 দিয়ে গুণ করো। 5 6 3। বুঝছো না? 3 ভাগ ঠিক, 5 ভাগ ভুল, টোটাল প্রশ্নের সংখ্যা 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 48 হয় তাহলে ভুল প্রশ্নের সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু 5 6 30। তার মানে সে কয়টি প্রশ্ন সঠিক করেছে? মানে ভুল করেছে। একজন সেনাপ্রধান 34,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ মানে বর্গাকারে সাজাবে। বর্গাকারে মানে বুঝো তো? যতগুলো লাইন প্রত্যেকটা সারিতে ততজনই সৈন্য রাখবে। সাজাতে গিয়ে দেখলো যে গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত রয়ে গেলেন, মানে এক্সট্রা হয়ে গেল। বুঝা গেল? এতজনকে বর্গাকারে সাজাতে গিয়ে এক্সট্রা হয়ে গেল কিছু, কতজন অব্যবহৃত মানে এক্সট্রা সৈন্যের সংখ্যাটা কত? ওকে, কিছুদিন বাড়তি হলো, এক্সট্রা হলো, বাড়তি সৈন্যের সংখ্যাটা বার করতে হবে। তো কি করব স্যার? বর্গ বলছে না, বর্গাকারে সাজাবে, সিম্পল বর্গমূল করবে। ওকে, আসো এটার বর্গমূল করি। ভাগ প্রক্রিয়া করবে। চলো পিছন দিক থেকে 2 ঘর করে দাগিয়ে আসি। তাহলে প্রথম দাগের নিচে 3 আছে, 1 কে ভাগ করে 1 কে 1 থাকবে 2। উপর থেকে নামবে 65। এবার 1 এর ডাবল কত? 1 এর ডাবল হচ্ছে 2। এবার 2 এর সাথে কতবার দিই বলো দেখি? তো বড় সংখ্যা দিই। 2 এর সাথে যদি 8 দিই, 8 8 64, 8 দুগুণে 16 আর 6 22। 9 বার দিলে বেশি হবে, তাই না? 9 9 81 1 থাকবে 8, 9 দুগুণে 18, 8 আচ্ছা না 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 9 বারও দেওয়া যায়। 9 বার দিলে কত হয় তাহলে? 261। তাহলে বিয়োগ করলে কত থাকে? 4 আর এখানে কত? 62। ওকে, এবার আবার এখানে 9 বার দিলে 9 বার দেওয়া মানে বুঝছো তো ভাগ প্রক্রিয়া? 9 বার দেওয়া মানে 2 এর সাথে 9 নিব, গুণও করব 9 দিয়ে। এখানেও 9 এখানেও 9, এবার 19 এর ডাবল কত? 38। 2 বার দিলে বেশি হবে, একবার দিই, একবার দেওয়া মানে 38 এর সঙ্গে নিবও কত? 1, এটাকে গুণও করব 1 দিয়ে। 1 দিয়ে গুণ করলে কত হয়? 301। এখানেও 1, এখানেও 1। 2 এর থেকে 1 গেলে 1, 16 থেকে 8 গেলে 8, তার মানে কত হয়? 81। তার মানে কত থাকলো বলো দেখি? ভাগশেষ কত থাকে? 81। তার মানে 36,562 জনকে যদি বর্গাকারে সাজাতে যাই তাহলে কতজন সৈন্য এক্সট্রা হবে বলো দেখি? 81 জন। এই এক্সট্রা সৈন্যের সংখ্যাই বার করতে বলছে। ওকে, আসো। একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যায়নের জন্য মোট কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে বলো দেখি ভাই? 3269। এতগুলো অঙ্ক ব্যবহার করছে, বইয়ের পৃষ্ঠার সংখ্যা কত? মন দিয়ে শুনে। বইয়ের বোঝা গেল তো? পেজ, বইয়ের পেজের নাম্বার থেকে না, যেমন প্রথম পাতায় 1, পরের পাতায় 2, পরের পাতায় 3, 30তম পাতায় 30, তাই না? 51তম পাতায় 51 নম্বর পেজে কত লেখা থাকবে? 51। যেমন 103 পাতায় কত লেখা থাকবে? 103। পরের পাতায় 104। বুঝছো নাই? পরের পাতায় 105। তাহলে মন দিয়ে শুনো, 51তম পাতায় মনে করো 5 নম্বর পাতায় কত লেখা থাকবে? 5। তোমরা জানো না, বইয়ের যদি অসুবিধা হয় কেউ বই খুলে একটু চেক করো। প্রত্যেকটা পেজের মধ্যে নরমালি নাম্বারিং থাকে। প্রথম পাতায় 1, পরের পাতায় 2, 3 নম্বর পাতায় 3, 5 নম্বর পাতায় 5, তাই না? 9 নম্বর পাতায় 9, 10 নম্বর পাতায় 10। তাহলে দেখো 51তম যে পাতাটা, সেখানে 51তম পাতায় কত লেখা থাকবে? 51ই লেখা থাকবে। তাহলে এখানে কয়টা অঙ্ক ব্যবহার হলো বলে দেখি? 2টা। 5 1। 52তম পাতায় কত লেখা থাকবে? 52। কয়টা অঙ্ক আছে বলে দেখি? 2টা। 5 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 2টা অঙ্ক। 53তম পাতায় কত লেখা থাকবে? 53। তার মানে এখানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। একটা 5 আর একটা 3, 2। ওকে? তাহলে দেখো 1 থেকে 9 অবধি যে পাতাগুলো, প্রথম পাতায় 1, দ্বিতীয় পাতায় 2, তার মানে একটা পাতায় একটা অঙ্ক। 1 থেকে 9 পাতা অবধি কত বলো দেখি? এখানে কয়টা পাতা? 9টা পাতায়, একটা পাতায় একটা অঙ্ক। তাহলে 9টা পাতায় কয়টা অঙ্ক ব্যবহার করা হবে? 9টা। 9 এর পরে কত হবে? 10 না? এখানে দেখো 2টা অঙ্ক। 10 নম্বর পাতায় 10, 2টা অঙ্ক। 10 এর পরে 11, 2টা অঙ্ক, 1 1, তাই না? দেখো এই যে দেখো 10, 10 নম্বর পাতায় কত লেখা থাকবে? 10। কয়টা অঙ্ক? 1 0, 2টা। 11 নম্বর পাতায় 11, কয়টা অঙ্ক? 2টা। 12 নম্বর পাতায় 12, কয়টা অঙ্ক? 2টা। তাহলে 10 থেকে 99, হ্যাঁ? এখানে কয়টা পেজ বলো দেখি?
10 থেকে 99 তো 99 থেকে এক কাজ করো ভাই 9 বাদ দিয়ে দাও 10 থেকে শুরু হচ্ছে না 10 থেকে 99 অবধি কয়টা পেজ 99 থেকে আগের 9টা বাদ দাও তার মানে 90টা পেজ যদি বাদ দাও 90টা পেজ তাই না 10 থেকে 99 কয়টা পাতা 90টা পাতা বুঝা গেল 10 থেকে 99 মানে 99 থেকে আগের 9টা পেজ বাদ দাও তার মানে কয়টা পেজ 90টা পেজ 90টা পেজে কয়টা অঙ্ক হবে একটা পাতায় এবার একটা অঙ্ক তাহলে 90টা পাতায় কয়টা অঙ্ক হবে 90 দুগুণে 100 বুঝছো নি একটা পাতায় দুইটা অঙ্ক দুইটা পাতায় চারটা অঙ্ক তাহলে 90টা পাতায় কয়টা অঙ্ক থাকবে ভাই 90 দুগুণে 180টি তোমরা বুঝতে পারছো কি বললাম যেমন 10 নম্বর পাতায় 10 11 নম্বর পাতায় 11 12 নম্বর পাতায় 12 যেমন একটা পাতায় কয়টা অঙ্ক দুইটা 11 নম্বর পাতায় কয়টা অঙ্ক এই যে একটা একটা কয়টা অঙ্ক দুইটা 12 পাতায় কয়টা অঙ্ক এই যে এক আর দুই কয়টা অঙ্ক দুইটা অঙ্ক এরকম তাহলে 10 থেকে 99 কয়টা পেজ 90 একটা পেজে দুইটা অঙ্ক তাহলে 90টা পেজে 180টা অঙ্ক রাইট এবার 100 থেকে তিনটা অঙ্ক শুরু তাই না 100 থেকে এইভাবে চলবে 999 এখানে কয়টা পেজ বলে দেখি 999 থেকে আগের 99টা বাদ দাও তাহলে 99 যদি বাদ দাও তার মানে কয়টা পেজ 900টা পেজ এখানে একটা পেজে তিনটা অঙ্ক তাহলে 900টা পেজে কয়টা অঙ্ক হবে 3 900 2700 তাহলে কয়টা অঙ্ক হয় বলে দেখি তাহলে এখানে যদি যোগ করা হয় তাহলে কত হয় বলে দেখি 2700 180 আর কত হয় আর এখানে 9 তার মানে 189 যোগ করে 9 8 7 একে 8 তার মানে 2889 তাহলে 1 থেকে 999 অবধি কয়টা অঙ্ক লাগে বলো দেখি 2889টা বুঝতে পারলে 1 থেকে 9 অবধি 9টা 10 থেকে 99 90টা পাতায় একটা পাতায় দুইটা অঙ্ক 90টা পাতায় 180টা 100 থেকে 999 900টা পেজে কয়টা অঙ্ক 2700টা তাহলে টোটাল অঙ্ক কত হলো 2889 এবার মন দিয়ে শুনো এখানে বলছে ওই বইয়ের পেজ নাম্বারিং করার জন্য কয়টা অঙ্ক ব্যবহার করা যায় 3269 তাহলে 3269 তো মন দিয়ে শুনো এনে কত 900 অবধি কতগুলো অঙ্ক হলো বলে দেখি 2889 তাহলে 3269 থেকে 2889 হ্যাঁ তাহলে কয়টা পেজ লাগে বলো দেখি এখানে 9 থেকে 9 গেলে 0 16 থেকে 8 গেলে 8 এখানে 32 থেকে 9 গেলে 3 আরো 380টা অঙ্ক হ্যাঁ আমাদের 2889টা হলো আর প্রশ্নে বলছে 3269টা তার মানে আরো 480টা অঙ্ক ব্যবহার করা হয় সরি 380টা এই 380টা অঙ্ক ব্যবহার করার জন্য কয়টা পেজ লাগবে এবার দেখো 999 এর পরে কত হাজার হাজার এক একটা পেজেই কয়টা বলে দেখি 999 এর পরে হাজার হাজার এক তাই না এটা অপশন ধরে ধরেও করতে পারো তাহলে 1002 তাহলে একটা পেজেই কয়টা অঙ্ক চারটা অঙ্ক তাহলে 380টা অঙ্ক ব্যবহারের জন্য কয়টা পেজ লাগবে 380 কে 4 দিয়ে ভাগ করো তাহলে 4 9 36 থাকবে 2 20 4 5 20 তার মানে আরো কয়টা পেজ 95টা পেজ তাহলে 999 পেজ অবধি 2889 অঙ্ক আরো যদি 95টা পেজ নেই এবার কিন্তু একটা পেজে চারটা অঙ্ক স্যার কিছু বুঝতে পারছি না মাথা মুন্ড একদম ঠান্ডা মাথায় কোনো অঙ্ক না গল্প 1000 দেখো এখানে কয়টা অঙ্ক চারটা 1001 কয়টা অঙ্ক চারটা 1002 কয়টা অঙ্ক চারটা তাহলে একটা পেজে যদি চারটা অঙ্ক হয় তাহলে 380টা অঙ্ক ব্যবহার করা হবে 95টা পেজে তার মানে টোটাল কয়টা পেজ এখানে 999টা পেজে 2889টা অঙ্ক আরো 95টা পেজ তার মানে কয়টা পেজ বলো দেখি 1094টা তোমরা অপশন ধরে ধরেও চেক করতে পারো তার মানে অ্যান্সার হবে অপশন ডি বুঝা গেল 999 অবধি 2889 আরো যদি 95টা পেজ নেই 380 তাহলে 2889 আর 380 মিলে 3269 4 একজন ছাত্রের পরীক্ষায় নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের নম্বর কত হয় নম্বর এত বৃদ্ধি পায় এটা গড় নম্বর আর কি হ্যাঁ হাফ বৃদ্ধি পায় ক্লাসে কতজন ছাত্র ছিল তাহলে মন দিয়ে শুনো হ্যাঁ 83 জায়গায় কত হয় বলে দেখি কত লেখা হয় বলে দেখি 83 63 জায়গায় 83 লেখা হয় কত বেশি লেখা হয় 83 মাইনাস 63 20 নম্বর বেশি লেখা হয় ওকে 63 জায়গায় যদি 83 লিখি তাহলে কত নম্বর বেশি লেখা হয় 20 এবার 20 নম্বর বেশি লেখার জন্য কতজন স্টুডেন্ট লাগবে মন দিয়ে শুনো একজন গড় মানে এনে গড় কিন্তু হবে সমস্ত ছাত্রের গড় নম্বরের কি হাফ বৃদ্ধি পায় তাহলে গড় মানে একজনের যদি হাফ করে বৃদ্ধি পায় একজন ছাত্রের নম্বর কত করে বৃদ্ধি পায় হাফ একজন ছাত্রের নম্বর হাফ দুইজন ছাত্রের 1 চারজনের 2 তাই না তাহলে 20 নম্বর বাড়ানোর জন্য কতজন ছাত্র লাগবে একজন ছাত্রের বারে হাফ নম্বর দুইজন ছাত্রের 1 নম্বর
তাহলে 20 নম্বর বাড়ানোর জন্য কতজন ছাত্র লাগবে? 20 কে হাফ দিয়ে ভাগ করে। তাহলে সমান সমান 20 20 আর নিচেরটা উল্টে যাবে। তার মানে উপরে 2 নিচে 1 না লিখলে হয়। তার মানে 20 দুগুণে 40 জন। বুঝতে পারছো? একটু মাথা খাটাও। একজনের। তাহলে হাফ নাম্বার বাড়ানোর জন্য একজন, 1 নম্বর বাড়ানোর জন্য 2 জন, 2 নম্বর বাড়ানোর জন্য 4 জন। তাহলে 20 নম্বর বাড়ানোর জন্য কতজন লাগবে? 20 দুগুণে 40 জন। ওকে? তার মানে কতজন ছাত্র ছিল? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এরকম বিভাজ্য যদি বলে এত দ্বারা বিভাজ্য হবে, সিম্পল তুমি ভাগ করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কয়টি নয়? 4 টি নয়। আর এটা বলছে কত দ্বারা বিভাজ্য হবে? 307 দ্বারা বিভাজ্য হবে। আসো 307 দিয়ে ভাগ করি। তাহলে 3 বার যদি দিই, 3 7 21, 3 3 9 8। 2 বার দেও 614। 9 থেকে 4 দেও 5, 8 থেকে 1 দেও 7, এখানে 175। এবার দেখো যদি বলতো কত বিয়োগ করলে বিভাজ্য হবে? 175 বিয়োগ করলে, কিন্তু এখানে যোগ বলছে। তো যোগ বললে ভাই এই ভাজক আর ভাগশেষের ডিফারেন্স। 307 থেকে যদি 175 বিয়োগ করো 2, 10 এর থেকে 7 গেলে 3 আর এখানে 2, 132। এই দুইটার ডিফারেন্স কত? 132 না, তার মানে 132 যোগ করতে হবে। যদি বলতো বিয়োগ কত? 175, এনে বলছে কত যোগ করতে হবে, তার মানে এই দুইটার ডিফারেন্স 132 না, তার মানে ভাই 132 যোগ করতে হবে। হ্যাঁ, তো দেখো 6 নম্বরে কি বলছে? একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা 30:4:5 অনুপাতে আছে। তারপরে কি বলছে? ওই ব্যাগে, এটা মুদ্রা আছে মানে এগুলো কি বলে দেখি? এগুলো সংখ্যার অনুপাত। 1 টাকা, তারপরে দেখো 25 পয়সা, হ্যাঁ? তারপরে আছে 50 পয়সা। এদের সংখ্যার অনুপাত কত? এদের সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে বলে দেখি সংখ্যার অনুপাত যদি এত হয়, সংখ্যা মানে 1 টাকা যদি 3টি থাকে তাহলে 25 পয়সা থাকবে কয়টি ভাই? 4টি, আর 50 পয়সা থাকবে 5টি। 1 টাকা 3টি হলে 25 পয়সা 4টি আর 50 পয়সা কয়টি বলে দেখি? 5টি। এটা সংখ্যা থেকে মূল্যে আনবো। মূল্যে বলতে টাকা পয়সা যেকোনো আনা যায়। অনেকে বলবে না স্যার টাকাই আনতে হবে, এখানে টাকা আছে। এখানে টাকা আছে, এটা অ্যাকচুয়ালি টাকা মানে মূল্য। তাহলে আমরা অনুপাতে না টাকায় আনতে পারি, পয়সায় আনতে পারি। পয়সা আনলেও হবে, টাকা আনলেও হবে। কেন বলে দেখি? এটা অনুপাত। টাকায় নাও পয়সায় নাও, এটা হবে তো ইউনিট। কেন? দেখো এই যে আর টাকাটা পয়সায় নিয়ে যে 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। তাহলে একটা কয়েনে 100 পয়সা, তাহলে 3টা কয়েনে 3 গুণন 100। তার মানে কত হবে? 300 পয়সা। একটা কয়েনে 25 পয়সা, তাহলে 4টা কয়েনে 4 গুণন 25, তার মানে 4 25 100 পয়সা। অনেকে বলবে, ভাবতেছ হয়তো যে পয়সায় আনলে ভুল হবে। ভুল হবে না। একটা কয়েনে 50 পয়সা, 5টা কয়েনে 50 গুণন 5। তাহলে 5 50 এ কত? 250 পয়সা। তাহলে পয়সা, পয়সা, পয়সা ক্যান্সেল। শূন্য, শূন্য ক্যান্সেল। 5 দিয়ে কাটো। 5 6 30, 5 দুগুণে 10, 5 5। তার মানে 1 টাকার সংখ্যা হচ্ছে কত? মূল্য কত? 6 ভাগ। 25 পয়সার মূল্য হচ্ছে কত ভাগ? 2 ভাগ। আর 50 পয়সার মূল্য কত ভাগ বলো দেখি? 5 ভাগ। এটা মূল্য। দেখো পয়সা আছে কি? পয়সা তো ক্যান্সেলই হলো। টাকায় নিলে টাকাই ক্যান্সেল হবে। হবে এইটা। বুঝা গেলে কি বললাম? এটা বুঝার জন্য আমি টাকা পয়সা বললাম। তাহলে টাকা পয়সায় যাই নাও, এটা আল্টিমেট ক্যান্সেল হবে, হবে ইউনিট। তাহলে টোটাল মূল্য কত? 6 আর 2 8, 8 আর 5 এ কত? 13। টোটাল মূল্য কত ভাগ? 13 ভাগ। তাহলে আর প্রশ্নে দেওয়া আছে টোটাল মূল্য কত? 325। তাই না? টোটাল মূল্য 6 আর 2 8, 8 আর 5 13, 13 বলে যদি 325 হয়, কত দিয়ে গুণ করলে আসে? 13 দুগুণে 26, 6 65, 25 গুণ, তাই না? এবার বলছি 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা 6 ভাগ, তাহলে 6 এর ভ্যালু কত? এটার গুণ করো, 6 25 এ 150 টাকা। তাই না? 13 ভাগ মানে যদি 325 টাকাকে বোঝায়, তাহলে 6 ভাগ মানে 150 টাকা। এবার 150 টাকা বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? একটা কয়েনে 1 টাকা, দুইটা কয়েনে 2 টাকা, তাহলে 150 টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? 150 টি। ওকে। 1 টাকা বানানোর জন্য একটি কয়েন, 2 টাকা বানানোর জন্য 2টি কয়েন, 150 টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? 150। ওকে? দেখো 7 নম্বরে কি বলছে? 145 টাকা এ, বি, সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ, সি এর 3/4 অংশ সমান। হ্যাঁ? এ এর মানে ইনটু 1/2 অংশ, বি এর মানে 2/3 অংশ,
সি এর মানে ইন্টু 3/4 অংশ সমান এখানে গুণ করলে a বাই 2 2b বাই 3 আর এখানে 3c/4। এবার দেখো একটা জিনিস, উপরে গুলা লসাগু নেও তো ভাই, 2 আর 3 এর লসাগু কত হয়? 6। উপরে গুলার লসাগু দিয়ে নিচে গুণ, 2 আর 3 এর লসাগু 6, তাহলে এটাকে গুণ করে 6 দিয়ে, এটাকে গুণ করে 6 দিয়ে, এটাকে গুণ করে 2 দিয়ে 6 কে কাটো 3, 3 দিয়ে 6 কে কাটো 2। a বাই 12 সমান সমান b বাই 9 সমান সমান c বাই 8। a বাই 12 সমান সমান b বাই 9 সমান সমান c বাই 8। তার মানে উপরের গুলা ক্যান্সেল, হ্যাঁ, তার মানে নিচে যেটা আছে এটা a রেশিও। a যদি 12 ভাগ টাকা পায়, b পাবে 9 ভাগ, আর c পাবে 8 ভাগ। তাহলে টোটাল মূল্য কত? 12 আর 9 21, আর 8 কত? 29, তাই না? টোটাল মূল্য কত? 29 ভাগ। আর প্রশ্নে কি বলছে? টোটাল মূল্য কত বলে দেখি? 145 টাকা। তাহলে 29 এর ভ্যালুই তো বস কত? 145। 29 ভাগ মানে যদি 145 টাকাকে বুঝায়, কত দিয়ে গুণ করলে আসে? 5 29 145, তাই না? 29 এর ভ্যালু 145, 5 দিয়ে গুণ করলে আসে। তাহলে এ কত পাবে? এ পাবে 12 ভাগ। তাহলে 12 এর ভ্যালু কত? এটারও 5 দিয়ে গুণ করো। তার মানে 5 বারাং 60 টাকা। বুঝতে পারলে? টোটাল মূল্য 12 আর 9 21, 21 আর 8 29 ভাগ। 29 এর ভ্যালু যদি 145 হয়, এ পাবে 12 ভাগ, 12 এর ভ্যালু 5 বারাং 60। ওকে? তাহলে ফ্রেন্ডস আজকে এতদূরই থাকলো, হ্যাঁ? তাহলে শেষ করার আগে আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, 5ই মার্চ থেকে আমাদের স্পেশাল একদম ইউনিক ভাবে লেভেল চেঞ্জার একটা কোর্স চালু করছি ম্যাথের, একদম জিরো থেকে হিরো লেভেলে নিয়ে যাওয়া হবে। তার প্রথম 5টি ক্লাস একদম ফ্রি। তোমাদের আগেই বলছি না কোনো পেমেন্ট করতে হবে, কোনো কোর্স কিনতে হবে, আগে ফ্রিতে 5টি ক্লাস করে, 1 2টি না ফ্রেন্ডস, টোটাল 5টি ক্লাস ফ্রিতে করো, তারপর ডিসিশন নাও। যদি মনে হয় এটা ইউনিক, একদম আলাদা, এখানে তো শুধু অঙ্ক করানো হচ্ছে না, একদম শেখানো হচ্ছে, একদম মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেই তোমরা মেইন কোর্সে জয়েন হবে। ওকে? আগে 1 টাকাও পেমেন্ট করতে হবে না, ফ্রিতে 5টি ক্লাস করো এট ফ্রি অফ কস্ট। জাস্ট ডেসক্রিপশনে বা পিন কমেন্টে গিয়ে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে 5ই মার্চ আমরা ক্লাসের লিংক শেয়ার করব। ওকে? তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।